ঠিক আছে, চলো দেখতে থাকো। আগের দিন আমরা লাস্ট ক্লাসে ডাইস্যাকারাইড পর্যন্ত পড়েছিলাম, তাই তো? আমাকে একবার বলবি, হ্যাঁ? আমি লাস্ট ক্লাস পর্যন্ত তো তোমার ডাইস্যাকারাইড পর্যন্তই পড়াইছি, নাকি না? হ্যাঁ, ঠিক আছে। তো চল, আজকে আমরা পড়বো হচ্ছে পলিস্যাকারাইড। পলি শর্করা আজকে শেষ হবে, হ্যাঁ? স্যাকারাইড। এবার আমাদের পলিস্যাকারাইড জানিস, এর মধ্যে আমাদের 10টার বেশি কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে। মনোস্যাকারাইড থাকবে, কারণ 10-এর কম হলে আমরা অলিগোস্যাকারাইড বলি, আর 10-এর বেশি হয়ে গেলে আমরা কি বলি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের কি হোমো পলিস্যাকারাইড স্যাকারাইড, আর একটা হচ্ছে আমাদের কি হেটেরো পলিস্যাকারাইড। হেটেরো পলিস্যাকারাইড। এবার বলছি এইচ এ আর ডবল সি এইচ এ সি এইচ এ আর আই ডি ই। এবার এগুলোর ডেফিনেশন গুলো আমরা আগে পড়েছিলাম। তো হোমোপলিস্যাকারাইডের মধ্যে আমাদের কি একই ধরনের মনোস্যাকারাইড গুলো পর পর জাস্ট যুক্ত হবে। মনে কর যদি গ্লুকো, যেমন স্টার্চ বা শ্বেতসার, সেখানে সেখানে শুধু গ্লুকোজই থাকে, অন্য কোনো শর্করা থাকবে না। আর হেটারোর মধ্যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট শর্করা থাকে। আমি একটু ছবি দিয়ে আকার বোঝানোর চেষ্টা করলাম। এখানে মনোস্যাকারাইড 10-এর বেশি থাকবে, কিন্তু সেগুলো কি হবে? আলাদা আলাদা হবে। এবার আজকে সবার প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? আহ, আমাদের যে প্রথম যে শ্বেতসারটা, সেটা হচ্ছে কি স্টার্চ। স্টার্চ, যেটাকে আমরা বাংলায় কি বলি? শ্বেতসার। এবার এই শ্বেতসার হচ্ছে উদ্ভিদের, আমি লিখতেছি না, এগুলো সব নোটের মধ্যে পাই যাবি। এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদের প্রধান সঞ্চিত শর্করা। এবার মনে কর এই কোষের মধ্যে তোকে বলা হলো এই জায়গাটার স্টার্চ আছে। আমরা কোষের মধ্যে ছবির মধ্যে দেখবি লেখা থাকে স্টার্চ দানা বা স্টার্চ গ্র্যানিউল থাকে। গ্র্যানিউল, এই স্টার্চ গ্র্যানুলের মধ্যে দুই ধরনের আমাদের শ্বেতসার পাই। একটাকে বলি আমরা অ্যামাইলোজ। এটাকে আমরা কি বলি? অ্যামাইলোজ। অ্যামাইলোজ, এটা হচ্ছে একটা শ্বেতসার। আর এটা হচ্ছে এমাইলোপেকটিন। আর এটা কি? অ্যামাইলোপেকটিন। এই অ্যামাইলোজের মধ্যে আমরা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দেখতে পাবো। আর এখানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড আর আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড দেখতে পাই আমরা কোথায়? অ্যামাইলোপেকটিনে। ঠিক আছে। এইবার এবার কি বলবো তারা? অ্যামাইলোজের মধ্যে আমরা অ্যামাইলোপেকটিনের মধ্যে আমরা এছাড়াও ব্রাঞ্চিং দেখতে পাবো, শাখা দেখতে পাবো। আর এখানে কোনো রকম ব্রাঞ্চিং দেখতে পাবো না, নো ব্রাঞ্চিং। তাহলে এখানে ব্রাঞ্চিং কি? অ্যাবসেন্ট। ঠিক আছে। এবার গঠনটা কেমন সেটা আমরা দেখব, কিভাবে তৈরি হচ্ছে গঠনটা সেটা দেখব। আশা করি আলফা মানে কি আগের ক্লাসে আমরা শিখেছি। আলফা জিনিসটা কি জিনিস? এবার চলো সবার প্রথমে আমরা ছবি আঁকবো কার? অ্যামাইলোজের। অ্যামাইলোজের ছবি আঁকবো। এবার অ্যামাইলোজের মধ্যে আমাদের আলফা গ্লুকোজ পাওয়া যায়। এবার মনে কর আলফা গ্লুকোজের ছবিটা কেমন? জাস্ট আলফা গ্লুকোজগুলো পরপর যুক্ত হবে। তাহলে এখানে এইচ, এইদিকে আলফা মানে ওএইচটা নিচের দিকে থাকবে। এইচ, ওএইচ, ওএইচ, এইচ, এইচ, ওএইচ, এইচ, CH2OH, এরকম ছিল। এবার পরবর্তী, এবার আরেকটা গ্লুকোজ ইউনিটের আমি ছবি আঁকি। এইচ, ওএইচ, এইচ, ওএইচ, আমি দুইটা পর আর পরে আর দেখাবো না। এইচ, এখানে ছিল এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে CH2OH। এবার আমরা আগের দিন পড়েছিলাম গ্লাইকোসাইডিক বন্ড যখন তৈরি হয় কি হয় আমাদের? এই এখান 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 থেকে ইলেকট্রন এই কার্বনটাকে ডোনেট করে,
যার ফলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে হাইড্রোক্সিল গ্রুপটা বের হয়ে যায়। কি রূপে বের হয়ে যায়? জল হিসেবে বের হয়ে যায়। আর এই অক্সিজেনটাকে আমরা মাঝখানে সাজায় লিখি। তাহলে জল হিসেবে যদি বের হয়ে যায়, তাহলে মাঝখানে থাকলো শুধুমাত্র অক্সিজেনটা। এই দেখ, অক্সিজেনটাকে দিলাম, এটা গ্লাইকোসিডিক বন্ড। এবার এই গ্লাইকোসিডিক বন্ডটা কি? এটা হচ্ছে কি? আলফা 1,4 গ্লাইকোসিডিক বন্ড। এটা 1 নাম্বার কার্বন আর এটা হচ্ছে 4 নাম্বার, তার জন্য এটাকে বলি আলফা 1,4। তাহলে আমাদের স্টার্চের যে অ্যামাইলোজ আছে, অ্যামাইলোজের মধ্যে জাস্ট আমাদের গ্লুকোজগুলো পরপর এরকম করে যুক্ত হতেই থাকবে। তাহলে এদের মাঝখানে পরবর্তী শর্করাটাও সেম ভাবেই যুক্ত হবে। এরকম করে জাস্ট গ্লাইকোসাইডিক বন্ধনরা যুক্ত থাকে, এরকম করে চলতেই থাকবে। কতগুলো থাকতে পারে এরকম করে গ্লুকোজ পরপর করে? প্রায় 100 থেকে 1000টা। 100 থেকে 1000টা এরকম করে যুক্ত হতেই থাকবে। এবার এই শর্করার এইটা মনে কর এইচ, এটা মনে কর ওইচ। তাহলে আমি এদিকে দেখাই, এই যে এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটার মধ্যে কি আছে? এই অ্যানোমরিক কার্বনটা দেখ ফ্রি আছে না, তার মধ্যে এইচও আছে, ওইচ আছে। এই দিকটাকে আমরা বলি রিডিউসিং এন্ড। কেন বলি পরে বলবো। এই দিকটাকে বলি রিডিউসিং এন্ড। আর যেখান থেকে শর্করাটা শুরু হলো, সবার প্রথম শর্করাটা এদিকে ছিল, এই দিকটাকে আমরা বলি নন রিডিউসিং এন্ড। রিডিউসিং এন্ডের দিকে নতুন শর্করা পরবর্তীতে যুক্ত হতে পারে। তাহলে নতুন শর্করা রিডিউসিং এন্ডে যুক্ত হবে, নতুন শর্করা অ্যাড হবে। আর সবচেয়ে মানে সবার পুরনো যেই এন্ডটা, ওটা হচ্ছে নন রিডিউসিং এন্ড। এই নন রিডিউসিং এন্ডের দিকে কোনো নতুন শর্করা যুক্ত হবে না, কারণ গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হওয়ার জন্য এরকম করে ফ্রি আমাদের অ্যানোমরিক কার্বন লাগবে। কিন্তু এইদিকে দেখ ফ্রি অ্যানোমরিক কার্বন নাই। অ্যানোমরিক কার্বনটা কোন দিকে আছে? এই যে এটা তো অলরেডি গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে আছে, তাই না? এই জিনিসটা মনে রাখবি, কোনটাকে রিডিউসিং বলে, কোনটাকে নন রিডিউসিং বলে। এইবার যেহেতু অ্যামাইলোজটা এরকম জাস্ট লম্বালম্বি হয়, তাই অ্যামাইলোজটা মাঝে মাঝে না ওই ডিএনএ যেমন হেলিক্স পড়েছিস তোরা, ডিএনএ হেলিক্সের মতন এরকম প্যাচের সৃষ্টি করে। এবার একটা টেস্ট আছে, ওটাকে বলে আয়োডিন টেস্ট। আয়োডিন টেস্ট। আয়োডিন টেস্টের মাধ্যমে যাচাই করা যায় যে একটা সলিউশনের মধ্যে আমাদের অ্যামাইলোজ বা শ্বেতসার আছে কিনা। এবার আয়োডিন টেস্টের মধ্যে আয়োডিন থাকে, আয়োডিনগুলো এই লুপগুলোর মধ্যে গিয়ে যুক্ত হয়। আর আয়োডিনগুলো এই লুপগুলোর মধ্যে যুক্ত হলে মনে কর এটা সলিউশনটা নর্মাল স্যাম্পেলটা তোর, এর মধ্যে তুই এবার আয়োডিন অ্যাড করলি। এই কালারটা আমি আলাদা করে দিই। এই স্যাম্পেলটা মনে কর তোর এরকম ছিল, এবার আয়োডিন অ্যাড করলে এই স্যাম্পেলটার কালার হয়ে যাবে ব্লু। স্যাম্পেলটার কালার কেমন হয়ে যাবে? ব্লু। যখনই তুই ব্লু দেখতে পাবি স্যাম্পেলটা, তার মানে ওইখানে অ্যামাইলোজ আছে। বোঝা গেল অ্যামাইলোজটা? কারো কোনো অসুবিধা হইলে বল অ্যামাইলোজ সম্বন্ধে। অ্যামাইলোজ সম্পর্কে কারো কোনো অসুবিধা হলে বল। এইবার আমরা পড়ব, তাহলে অ্যামাইলোজে কেবলমাত্র আমরা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে দেখতে পাচ্ছি, একটু পরে নিয়ে যা। এবার আমরা পড়ব অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন। এই অ্যামাইলোপেকটিনের মধ্যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনীয় দেখা যায়, আবার আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনীয় দেখা যায়। কেন? কারণ হলো আমাদের মনে কর এদিকে একটা, এইটা হচ্ছে আলফা গ্লুকোজ, তাহলে এখানে জানিস গ্লাইকোসাইডিক বন্ধনী থাকে। মনে কর এদিকে আর একটা আলফা গ্লুকোজ,
মনে কর এরপর আরেকটা বাকি OH গুলোকে আমি দিচ্ছি না, নাহলে বেকার বেকার সময় নষ্ট হবে। তাহলে এটা মনে কর একটা চেন, এবার নিচের দিকে মনে কর আরেকটা চেন আছে, নিচের দিকে আরেকটা চেন। আমি চেনটাকে করে নিই, ও দাঁড়া, এই শর্করাটাকে আরেকটু আমি আগেই করে নিই, তাহলে এটা ছবিটা হবে। এটাকে একটু আরেকটু এক্সটেন্ড করে দিই, আমার সুবিধার জন্য আমি এরকম করে লিখছি। হ্যাঁ, এই জায়গাটায় নিয়ে আসি শর্করাটাকে। একটু ছবিটা বাজে হলো দেখতে, মানে গ্লাইকোসাইডিক বন্ধনীটা এরকম মনে কর। এবার এই শর্করাটার কি থাকবে, এদিকে এইচ, এদিকে OH, এদিকে এই এদিকে OH, এদিকে H, এদিকে H, এদিকে OH, এখানে হাইড্রোজেনটা, এখানে H, এখানে CH2OH এরকম থাকে। আর উপরের চেনটার মনে কর এখানে H, এখানে OH আছে, বাকিগুলা যেমন জিনিস তেমনই আছে। এবার এই যে তাহলে নিচের চেনগুলোর মধ্যে তুই কোন বন্ধনী দেখতে পাচ্ছিস? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী। উপরের চেনগুলোর মধ্যেও কি দেখতে পাচ্ছিস? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী, তাই তো? এইবার মাঝে মাঝে 20টা থেকে 30টা 25টা থেকে 30টা গ্লুকোজ পর আমাদের ব্রাঞ্চিং তৈরি হয়। কি হবে দেখ, এইখানে যে কার্বনটা আছে তার সঙ্গে 2টা অক্সিজেন, এখানে যে কার্বনটা আছে তার সঙ্গে 2টা অক্সিজেন যুক্ত হয়েছে। দেখ, এই যে একটা অক্সিজেন, এই যে একটা, তার জন্য এই ইলেকট্রন নিবে এবার কার থেকে? এই CH2OH থেকে, এখান থেকে ইলেকট্রন নিবে। ইলেকট্রন নেওয়া মানে বন্ধনী তৈরি হওয়া। তাহলে যখনই ইলেকট্রন ডোনেটের আগে এখান থেকে H আর এখান থেকে OH বেরিয়ে যাবে, তাহলে OH যদি বেরিয়ে যায় আর H যদি বেরিয়ে যায়, তাহলে বাকি যে জিনিসগুলো থাকলো সেগুলোকে লিখবো। দেখ, বাকি থাকলো কি? এইটুকু জিনিস। এবার এই অক্সিজেনটাকে আমি মাঝখানে লিখবো। দেখ কিভাবে লিখতেছি, তাহলে এই অক্সিজেনটাকে যদি এরকম করে লিখি, দেখ তো কোনো সমস্যা হবে না। আমি এবার অক্সিজেনটাকে মুছে দিচ্ছি। তাহলে এরা দুজন মিলে কি বেরিয়ে গেল? জল বেরিয়ে গেল, H2O। আমি এটা মুছে দিচ্ছি এটাও। দেখ, এই যে নতুন যে আমাদের বন্ধনীটা তৈরি হলো, এটা কত নম্বর? এটা 6 নাম্বার কার্বন, আর এটা 1 নাম্বার কার্বন। তাহলে এই বন্ধনীটাকে আমরা কি বলবো? আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনী। বুঝলি? তাহলে অ্যামাইলোপেকটিনে কোন বন্ধনী দেখা যায়? আলফা 1,4, আর মাঝে মাঝে দেখতে পাবি আলফা 1,6। এবার এরকম করে তাহলে চেনটা আছে, মাঝে মাঝে ব্রাঞ্চিং দেখতে পাবি। তাহলে এই ব্রাঞ্চিং এর মধ্যে আলফা 1,6, এখানে 1,6, এখানে 1,6, আর কতগুলো চেন গ্লুকোজ পরপর তুই ব্রাঞ্চিংটা পাবি? 25টা থেকে 30টা গ্লুকোজ পরপর, 25টা থেকে 30টা গ্লুকোজ পরপর এরকম করে ব্রাঞ্চিং পাবি। কারো কোনো সমস্যা আছে বল? সমস্যা থাকলে বল, না থাকলে আমি নেক্সট যাচ্ছি। এবার এটা কোথা থেকে পড়বি? এই যে এখান থেকে। দেখ, একবার রিডিং করে নে। ব্রাঞ্চ ফর্ম অফ ডি গ্লুকোজ, উদ্ভিদের সঞ্চিত শর্করা, এটি অ্যামাইলোপেকটিন দ্বারা তৈরি। অ্যামাইলোপেকটিন থাকলেও তারা কিন্তু পরস্পরের সঙ্গে কোনো বন্ডিং দ্বারা যুক্ত থাকে না। আর একটা স্টার্চ দানার মধ্যে দুইটাই থাকে, অ্যামাইলোজে থাকে, অ্যামাইলোপেকটিনও থাকে। তারপর দেখ কি লেখা আছে, আনব্রাঞ্চড হয় অ্যামাইলোজ, কোনো ব্রাঞ্চিং থাকে না। আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়। আবার ও আবার এখন ফোল্ডিং তৈরি করে, ফোল্ডিংগুলোর মধ্যে আবার আয়োডিন গিয়ে যুক্ত হয়, যা ব্লু কালার দেয়। এটা হচ্ছে অ্যামাইলোজের ছবি। বললাম কোনটা নন রিডিউসিং এন, কোনটা রিডিউসিং এন। অ্যামাইলোপেকটিন, এর মধ্যে কতগুলো গ্লুকোজ থাকবে? 300 থেকে 6,000 থাকতে পারে। এবার আলফা 1,4 বন্ধনী দেখতে পাবি, মাঝে মাঝে 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনীও দেখতে পাবি।
কত 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 পরপর দেখতে পাবি? এই দেখ, 25 থেকে 30টা আমাদের গ্লুকোজ পরপর দেখতে পাবি। তাহলে এইবার এর পরের যে তোদের শর্করাটা আছে, কি এটা মুছতেছে না কেন? দাঁড়া তো 1 সেকেন্ড। হ্যাঁ, নিচ্ছে। এরপরে যে শর্করাটা সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদের প্রধান স্টোরেজ শর্করা। এটি অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত। তাহলে গ্লাইকোজেনের মধ্যে কেমন গঠন পাবি? এরকম এই ব্রাঞ্চিং গঠনটা পাবি। কিন্তু ডিফারেন্সটা কোথায়? এই দেখ, এখানে ব্রাঞ্চিংটা পাবি 8 থেকে 12টা ইউনিট পরপর। তাহলে আমরা যখন এখানে পাচ্ছিলাম 25 থেকে 30টা গ্লুকোজ পরপর ব্রাঞ্চিং পাচ্ছিস, আর তুই গ্লাইকোজেনের মধ্যে কি পাবি? সেম ব্রাঞ্চিং পাবি, কিন্তু 12 থেকে মানে 8 থেকে 12টা গ্লুকোজ পরপর। গ্লাইকোজেনের মধ্যে কতগুলো গ্লুকোজ থাকতে পারে? ম্যাক্সিমাম কত? 50,000 গ্লুকোজ থাকতে পারে। তাহলে গ্লাইকোজেনে কোন কোন বন্ধনী দেখা যায়? গ্লাইকোজেনেও আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়, আর আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়। কোনো সমস্যা আছে কারো এতক্ষণ পর্যন্ত? সমস্যা থাকলে বল, আমি ক্লিয়ার করে দিব। বলতে হবে। সমস্যা নাই। এই এরপর আমরা যাব সেলুলোজ। সেলুলোজের গঠনটা আমি পড়াই, তারপরেই বুঝতে পারবি তোরা। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরের, তাহলে আমি গ্লাইকোজেনটা পড়িয়ে দিলাম কিন্তু, হ্যাঁ? তাহলে গ্লাইকোজেনটাও হয়ে গেল। এখানে পাওয়া যায় আলফা 1,4 আর আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন। এবার পড়বো আমরা সেলুলোজ। সেলুলোজ এটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান এবং মোস্ট অ্যাবান্ডেন্ট পলিমার। মানে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জৈব অণুটা পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি? উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান। একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানই কি? সেলুলোজ। এবার সেলুলোজ কি দিয়ে তৈরি? এটা আমাদের গ্লুকোজ দিয়েই তৈরি, কিন্তু সেই গ্লুকোজটা কি হয়? বিটা গ্লুকোজ। তাহলে দেখ, আমরা আলফা গ্লুকোজের ছবি পড়েছিলাম, বিটা গ্লুকোজের ওএইচটা উপরের দিকে, এইচটা নিচের দিকে, বাকি সব সেম। এইচ ওএইচ, ওএইচ এইচ, এইচ ওএইচ, এইচ CH2OH গেল। এইবার পরবর্তী যে শর্করাটা আমরা আঁকবো সেটা আবার 180 ডিগ্রি উল্টায় লিখবো। সেলুলোজের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে তোমার বিটা গ্লুকোজ। তাহলে পরবর্তী শর্করাটাকে যদি আমি 180 ডিগ্রি উল্টায় লিখি, তাহলে কেমন দেখতে হবে দেখ। কেন উল্টায় সেটাও বলবো। এই দেখ 180 ডিগ্রি। মশা দাঁড়ান তো, মশাটাকে শেষ করি তো। মরার জন্য আমার কাছে আসিস না? দেখো, দেখ এই অক্সিজেনটা এখানে লিখলাম। এবার যেহেতু বিটা, তার মানে আমি এটা কোথায় লিখবো? এইচটাকে এখানে, ওইচটাকে এদিকে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন এটা, ওই এইচটাকে এখানে, ওইচটাকে উপরের দিকে। 3 নাম্বার পজিশন এটা, ওইচটা ভিতরের দিকে, এইচটা উপরের দিকে। 4 নাম্বার পজিশন এটা, ওইচটা উপরের দিকে, এইচটাকে নিচের দিকে। 6 নাম্বার পজিশন এটা, এটা এইচটা দিলাম আর সিএইচ। দেখ সেম জিনিসকে লিখলাম, শুধুমাত্র কি 180 ডিগ্রি উল্টো উল্টো করে লিখলাম, গেল। এবার গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হবে। তাহলে এইখানে কার্বনটার দিকে দেখ, এখানে কার্বন আছে, এই কার্বনটার সঙ্গে 2টা অক্সিজেন যুক্ত। তার মানে কি করবে? এ সরি, এখান থেকে ইলেকট্রন একে ডোনেট করবে, তাই এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে হাইড্রোক্সিল গ্রুপ জল আকারে বেরিয়ে যাবে। বুঝলি? ওই একই কনসেপ্ট বারবার চলতেছে। তো তাই যদি হয়, তাহলে আমি যেগুলো যেগুলো বেরিয়ে যাবে সেগুলোকে লিখে দিই। তাহলে গ্লাইকোসাইডিক বন্ডটা কেমন দেখতে হবে? এমন, এই যে এরকম মাঝখানে অক্সিজেনটা তৈরি হয়ে গেল। বোঝা গেল? এবার এখানে এটা কি ধরনের গ্লাইকোসাইডিক বন্ধনী হলো?
এটাও তো তোমার বিটা গ্লুকোজ, তাই তো? এটাও হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে এটা 1 নাম্বার কার্বন আর এটা 4 নাম্বার কার্বন। তো এটাকে আমরা বলবো কি, বিটা 1,4 লেখাটাও বাজে হচ্ছে, অন্য কালি দিয়ে লিখি। তাই সেলুলোজে তুমি পাবা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক, বুঝতে পারলি? পরবর্তী যখন শর্করাটা হবে সে আবার 180 ডিগ্রি উল্টে যাবে, 180 ডিগ্রি উল্টে গেল। উল্টে গেলে কেমন হবে রে? প্রথম যেই শর্করাটা আমরা আঁকলাম এটার মতো দেখতে হবে। দেখ, পরবর্তী শর্করাটা এরকম সেম। সেম লিখলে কি হবে? এখানে OH লিখবো, এখানে H লিখবো, এখানে H, এখানে OH, এখানে OH, এখানে H, H, OH, এখানে H, এখানে CH2OH, CH2OH। এইবার তাহলে এবার কি হবে? এই ইলেকট্রন ডোনেট করবে একে, এখান থেকে H আর এখান থেকে সরি 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 ইলেকট্রন ডোনেট করলো, এই ইলেকট্রন ডোনেট করলো কার্বনটাকে, এখান থেকে H আর এখান থেকে OH বেরিয়ে যাবে। মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ডটা আবার লিখে নিই। যারা যারা বেরিয়ে গেল সবগুলোকে তাড়াই দিলাম, আমি মাঝখানে লিখবো এই যে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটা কোন ধরনের গ্লাইকোসাইডিক বন্ড? এই যে দেখ, বিটা 1,4, 1 নাম্বারের সঙ্গে 4 নাম্বার। ওই বুঝলি কিনা বলতো? সেলুলোজটা বুঝলি কিনা বল? বেশ, তাহলে তোরা পড়বি হচ্ছে এই জিনিসগুলো। এই সুরজিৎটা কে রে? সুরজিৎটা কে রে? ওটা হয় না। স্যার আমি সুচরিতা। ঠিক আছে, দেখো তাহলে তোমরা দেখো সেলুলোজটা পড়লে, এই হচ্ছে আমাদের সেলুলোজ। পড়ে নিবি। দেখ, এটি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান, এতে গ্লুকোজ ইউনিট বিটা। তোদের কাজ এই বিটা 1,4 বন্ধনীটা মনে রাখা। এবার সেলুলোজে 300 থেকে 15,000 গ্লুকোজ থাকতে পারে, এরকম করে পরপর করে, এবং প্রত্যেকটার পর প্রত্যেকটা 180 ডিগ্রি করে উল্টাবে। এবার মানুষের দেহে এই যে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী ভাঙার জন্য কোনো উৎসেচক থাকে না, এই যেমন সেলুলোজ উৎসেচকটা থাকে না, তার জন্য মানুষ সেলুলোজ পরিপাক করতে পারে না। এবার তুই আমাকে বলতে পারিস যে ল্যাকটোজ যে আছে, এই যে কোথায় গেল ল্যাকটোজ? এই যে ল্যাকটোজের মধ্যেও না বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনই আছে, তাই না? আর সেলুলোজের মধ্যেও বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনই আছে। তাহলে মানুষ কেন এটা ভাঙতে পারে না? কারণ সেলুলোজ হচ্ছে আমাদের আকারে কি হয়, অনেক বড় হয়, অনেক বড় হয়। তার জন্য এটাকে ওই আর ল্যাকটোজ যে হয় সেটা তো দ্বিশর্করা। ল্যাকটোজকে ভাঙার জন্য যে উৎসেচক লাগে সেটা হচ্ছে ল্যাকটেস। এ সহজেই এদের দুজনের মাঝখানে বন্ধনী ভেঙে দিতে পারে। আর ল্যাকটোজের মধ্যে কিন্তু বিটা 1 আর আলফা 4 ছিল বন্ধনী, কিন্তু এখানে বিটা 1 আবার বিটা 4, দুইটাই বিটা বিটা। এই বন্ধনী ভাঙানোর জন্য উৎসেচক আমাদের নেই। এগুলো আমাদের অ্যাপেন্ডিক্সের মধ্যে বিভিন্ন সেলুলোজ পরিপাককারী ব্যাকটেরিয়া যখন বসবাস করতো আমাদের পূর্বপুরুষের, তখন আমাদের পূর্বপুরুষরা কিন্তু সেলুলোজকে পরিপাক করতে পারত। কিন্তু ওই যে আমরা তো এখন কাঁচা মাংস খাই না, কাঁচা শাকসবজি তো খাই না আগেকার আদিম পরিবেশের মতো। আমরা কি খাই? সেদ্ধ করে, যবে থেকে আগুনের ব্যবহার শিখেছে মানুষ, সেদ্ধ করা মাংস খাওয়া শুরু করেছে, সেদ্ধ করা ঘাস পাতা খাওয়া শুরু করেছে। তার জন্য আমাদের অ্যাপেন্ডিক্সটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, এবং সেখানে থাকা কোনো ব্যাকটেরিয়াও আর নেই। তার জন্য মানুষ সেলুলোজ পরিপাক করতে পারে না।
এইবার তার মানে তুমি যদি বেশি ঘাস পাতা খাও, তোমার সেটা পরিপাক হবে না। তাহলে ঘাস পাতার কাজ কি? ঘাস পাতাগুলো আমাদের জল শোষণে সাহায্য করে। তাই তুমি যদি শাকসবজি বেশি খাও, তোমার পায়খানা ভালো হবে। যদি শাকসবজি কম খাও, তোমার শরীরে এই ফাইবার গুলো থাকবে না, আর ওই পায়খানাটা তখন শক্ত হয়ে যায়। ঘাস পাতা খাওয়ার ওই প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা। আর হিট করলে কিছু কিছু গ্লুকোজ সেখান থেকে বেরিয়ে আসে, সেই গ্লুকোজটাকে তুই ব্যবহার করতে পারিস। এবার হচ্ছে কাইটিন। দেখ কাইটিন কি লেখা আছে। পতঙ্গদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের কি, পতঙ্গ আর ছত্রাকদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কাইটিন। এবার এখানে যে শর্করাটা থাকে সেটা হচ্ছে অ্যামিনো শর্করা। এই দেখ, এন অ্যাসিটাইল বিটা ডি গ্লুকোসামাইন, এবং এর মধ্যেও বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনই থাকে। ঠিক আছে, এবার আমি যদি তোকে ছবিটা করে দেখাই, তাহলে সেলুলোজে গেল, সেলুলোজের পর আমাদের কি আছে, কাইটিন। কাইটিন, তাহলে এটা কাইটিন। কাইটিন কি ধরনের শর্করা দিয়ে তৈরি নিশ্চয়ই মনে থাকবে। এবার দেখো কেমন দেখতে এটা। এটা অ্যামিনো শর্করা, এর মধ্যে অ্যামিনো গ্রুপ থাকে। শর্করার নাম কি, এই দেখো এটার হচ্ছে তোমার এইচ ওইচ এন অ্যাসিটাইল বিটা ডি গ্লুকোসামাইন। এটা হচ্ছে আমাদের এত মশারে, এটা হচ্ছে অ্যামিনো শর্করাটার নাম। তাহলে বিটা ফর্ম যেহেতু, তাই ওএইচটা উপরের দিকে থাকবে। এবার বাকি স্ট্রাকচার কেমন, এই যে এইচ, এটা এই যে অ্যামিনো গ্রুপটা গেল, সি ডবল বন্ড ও বন্ড CH3, এটা হচ্ছে ছবিটা একটা শর্করাটা। বাকিগুলো গ্লুকোজের মতোই। এইচ, এখানে হচ্ছে তোমার OH, এখানে হচ্ছে এইচ, এখানে ওই, আমি কি উল্টা কিছু করলাম, এখানে তো গ্লুকোজের মতোই তো দেখতে, তারা তো গ্লুকোজের মতো তো, এখানে উল্টা ছিল না। এখানে হবে তোমার OH, এখানে H, বাকিটা ঠিক আছে। H, এখানে CH2OH, দেখ টোটালটাই গ্লুকোজের মতো, শুধুমাত্র 2 নাম্বার পজিশনে ডিফারেন্স। পরবর্তী যে শর্করাটা আসবে সেটা 180 ডিগ্রি উল্টায় যাবে, ওই ইয়ের মতো, সেলুলোজের মতোই। তাহলে পরবর্তীটা আবার 180 ডিগ্রি উল্টায় যাবে। তাহলে যদি উল্টায় লিখিস তাহলে কেমন করে লিখবি, এই যে এরকম করে। তাহলে এখানে H, এখানে OH, H, NH, C ডবল বন্ড ও CH3, তারপরে হচ্ছে দাঁড়া দাঁড়া, কত নম্বর, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার কোথায় গেল, 4 নাম্বার পজিশনে ঠিকই তো রাখলাম, হ্যাঁ ঠিক আছে। এখানে এইচটা, আর এখানে কি হবে আমাদের, এখানে হবে আমাদের CH2OH। দেখ তাহলে এই যে কার্বনটা, এর সঙ্গে 2টা অক্সিজেন যুক্ত হয়ে আছে, তার মানে এখান থেকে ইলেকট্রন ডোনেট হবে, এখান থেকে OH আর এখান থেকে H বেরিয়ে যাবে। দেখো বেরিয়ে গেলে কেমন করে লিখবো আমরা, এই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। এই 180 ডিগ্রি উল্টানোর কারণ কি বলতো, এই 2টা OH এ কাছাকাছি নিয়ে আসা, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছু না। তো এইভাবেই আমাদের কি চলতে থাকবে। আর একটা শর্করা আসবে, এখানে আরেকটা শর্করা আসবে, সে আবার এরকম করে গ্লাইকোসাইডিক আবার 180 ডিগ্রি উল্টাবে, আবার 2টার মধ্যে কি তৈরি হবে, গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হবে। আমি যদি আঁকাই দিই গ্লাইকোসাইডিক বন্ধনীটা শুধুমাত্র, তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ধনীটা তৈরি হয়ে গেল। সৌন্দর্যের জন্য এটাকে মাঝখানে লিখি, এই অক্সিজেনটাকে, আলাদা কোনো কারণ নেই। বোঝা গেল। তাহলে এইখানে কার্বনটা দিলাম NH, এরপরে H, C ডবল বন্ড ও CH3। তাহলে এইটা হচ্ছে কাইটিনের ছবি।
বুঝতে পারলি কারো কোনো সমস্যা আছে? এই কাইটিন শেষ, তাই তোদের হোমো পলিস্যাকারাইড শেষ। পরীক্ষায় এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চিন আসবে। এইবার যদি আমি তোদের হেটেরো পলিস্যাকারাইড কিছু দেখাই, এই দেখ, এগুলো হচ্ছে কাইটিন। এবার দেখ এই জায়গাটা থেকে এই আমি তোদের পেজের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখ কার মধ্যে কোন ধরনের বন্ধনী আছে এখানে লেখা আছে। এগুলা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তাহলে বন্ধনীগুলো থেকেই কোশ্চেন আসবে যেহেতু বেশি করে, এই বন্ধনীগুলো যাতে অবশ্যই মনে থাকে। এখানে তো অনেকগুলোই আছে, কোনটা কোনটা পড়বি। তাহলে তোদের আমি কি কি পড়ালাম দেখ, সেলুলোজ পড়ালাম, স্টার্চ পড়ালাম, কাইটিন পড়ালাম, গ্লাইকোজেন পড়ালাম। এইবার এই জায়গাটায় দেখ একটা শর্করা আছে ইনুলিন, ইনসুলিন নয় কিন্তু, হ্যাঁ, খুব ভালো করে পরীক্ষায় এটাই দিবে যে ইনুলিন এটাও একটা পলিস্যাকারাইড এবং হোমো পলিস্যাকারাইড। সেটা কি দিয়ে তৈরি হয়? শুধুমাত্র ডি ফ্রুক্টোজ দিয়ে তৈরি। তোকে পরীক্ষা জাস্ট এতটুকুই দিবে, কোন বন্ধনে এটাও দেওয়ার চান্স খুব কম। তো মনে রাখিস ইনুলিন একটা শর্করা। পরীক্ষায় যখনই স্টুডেন্টরা ইনুলিন দেখে ওই ইনসুলিন ভাইবে হরমোন দিয়ে চলে আসে, তো সাবধান এটা, ঠিক আছে? তাহলে এটা কিছু পলিস্যাকারাইডের লিস্ট দেখালাম। আর কিছু জিনিস আমি তোদের নিয়ে যাই। এবার কিছু হেটেরো পলিস্যাকারাইড, এই দেখ হেটেরো পলিস্যাকারাইড মানে কি, সেখানে ডিফারেন্ট টাইপের কি থাকবে, আমাদের শর্করা থাকবে। যেমন উদাহরণ এ দেখ হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে হায়ালুরোনিক অ্যাসিড কি, পরীক্ষা যদি আসে এটা একটা শর্করা, এটা ভালো করে পড়বি। এটা কি দিয়ে তৈরি এটার প্রয়োজন নেই, এগুলো পরীক্ষায় দিবে না। এ দেখ এখানে দুই ধরনের শর্করা থাকে, একটা হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড আর হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। তাহলে যখন শর্করায় মানে একাধিক মনোস্যাকারাইড নিয়ে তৈরি হয় তখন তাকে আমরা কি বলি, হেটেরো পলিস্যাকারাইড। তাহলে এই হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রিয়ন সালফেট, এগুলো হচ্ছে আমাদের কি ডিফারেন্ট হেটেরো পলিস্যাকারাইডের এক্সাম্পল। মনে থাকবে। তুই এবার কি কি দিয়ে তৈরি এটা কিন্তু প্রয়োজন নাই তোর, জাস্ট কোনটা কোনটা হেটারো পলিস্যাকারাইড সেটা পড়বি। আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে বুঝতে পারবি যে আমি তোকে কোনটা কোনটা পড়াইছি। দেখো তোমার কাজ এখান থেকে শুধু এতটুকু জানা যে এইগুলো হচ্ছে আমাদের হেটেরো পলিস্যাকারাইড। এই যে হেপারিন রক্ততঞ্চনে বাধা দেয়, তাহলে এগুলো হচ্ছে কি হেটেরো পলি হেটেরো পলিস্যাকারাইড। শুধু নেম পড়বি, এটা পড়বি অনলি, অন্য কিছু পড়তে যাবি না। কি কি দিয়ে তৈরি সেটাও দেখার দরকার নেই, এত মনে রাখা পসিবল না। কি মেসেজ করে একবার দেখি তো, লিয়াকাত আলী। এইবার গেল। হেটারো পলিস্যাকারাইডের আরেকটা এক্সাম্পল হচ্ছে দেখ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যে, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি, এই দেখ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড দিয়ে তৈরি। দেখি একটা তাহলে পেপটিডোগ্লাইকান এটা একটা শর্করা দিয়েই তৈরি, যার মধ্যে এই দুইটা মনোস্যাকারাইড থাকে। এইবার আরেকটা জিনিস তোদের দেখাতে হবে, তাহলে তোদের শর্করা মেইনলি শেষ। দেখো তোদের এবার এটা আগের দিন পড়াইছিলাম কিনা আমাকে বল, তোরে ইনভার্ট সুগারটা পড়াইছিলাম কিনা আমাকে বল। হ্যাঁ পড়াইছি, তাহলে তাহলে এটা ভালো করে পড়বি। ইনভার্ট সুগার জিনিসটা কি, বইও আছে সাতটাতে। তারপর হচ্ছে আমাদের এই জায়গাটা দেখ, আমার নোটটাতে আসি। এই দেখ কি লেখা আছে, রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার। খুব ভালো জিনিস পড়তে হবে তোমাকে। এবং নিচে দেখ লেখা আছে ফেলিং অ্যান্ড বেনেডিক্ট টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট রিডিউসিং সুগার। তাহলে দুটো টেস্ট আছে, আমরা যেমন প্রোটিনের টেস্টের জন্য পড়েছিলাম বাইইউরেট টেস্ট, তেমনি তোকে শর্করা টেস্টের জন্য পড়তে হবে ফেলিংস আর বেনেডিক্ট টেস্ট। দ্বারা আমি ল্যাপটপে চার্জারটা লাগাই, শেষ হয়ে গেছে।
এইবার এই একটা ফেলিংস টেস্টের ছবি দেওয়া আছে। সবার প্রথমে আমাদের কিছু রিয়েজেন্ট নিতে হয়। এই যে দেখ, ফেলিং এ আর ফেলিং বি সলিউশন আছে। ফেলিং এর মধ্যে কপার সালফেট থাকে, আর ফেলিং বির মধ্যে দেখ অ্যালকালাইন টার্টারেট থাকে। তারপর এই দুইটা সলিউশন, উপরের দিকে তাকা, তার রিয়েজেন্টগুলো নিলি। তারপর তোর স্যাম্পেল, তো স্যাম্পেলটার মধ্যে মানে শর্করার একটা স্যাম্পেল নিয়ে সেখানে এই রিয়েজেন্টগুলো অ্যাড করতে হয়। তারপর সেটাকে হিট করতে হয়। হিট করে যদি এরকম রেড কালারের প্রেসিপিটেশন তৈরি হয়, তার মানে ওইখানে রিডিউসিং শর্করা আছে। রিডিউসিং শর্করা কি সেটা পড়াবো। যদি রিডিউসিং শর্করা থাকে তবে এরকম রেড প্রেসিপিটেশন পাবি, যদি না থাকে তাহলে পাবি না। বোঝা গেল ব্যাপারটা? এইবার ডিসকার্ড। এবার দেখ, এইখানে আমি কিছু লিখেছি। যে সকল সুগারের মধ্যে ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ আছে, তারা ফেরিক বা কিউপ্রিক আয়নকে রিডিউস করতে পারে, তাদেরকে আমরা কি বলবো? রিডিউসিং সুগার। এবার এখানে কি বুঝলি? কিছুই না। এবার একটা জিনিস আমি আঁকছি, সেটা দেখ। এখানে এই বিক্রিয়াটা ভালো করে মনে রাখিস, বিক্রিয়াটা। এবার এই বিক্রিয়াটার মধ্যে কি আছে আমাদের? তো রিঅ্যাকশনটা যদি আমি লিখি, CH2OH, তারপর ছিল আমাদের CHOH, গ্লুকোজে কয়টা থাকে? 4টা, আর তারপর থেকে অ্যালডিহাইড গ্রুপটা। এটার সঙ্গে আমরা বিক্রিয়া করেছিলাম CuSO4, CuSO4, যেটা ফেলিং সলিউশনের মধ্যে থাকে। কয় অণু ব্যবহার করেছিলাম? 2 অণু, কপার 2+। এটার সঙ্গে আমরা জল, মানে স্যাম্পেলের মধ্যে তো জল ছিলই, তার সঙ্গে আমরা কি করেছিলাম? হিট দিয়েছিলাম। যদি হিট দিই তাহলে আমাদের CH2OH, CHOH আর এই অ্যালডিহাইড গ্রুপটা অ্যাসিডে পরিণত হয়ে গেছে। গেল? এইবার তাহলে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা কি বলছি? গ্লুকোজ। এটা হচ্ছে তোমার কিউপ্রিক সালফেট, কিউপ্রিক সালফেট, SULPHATE, জল। এবার এই যে অ্যাসিডটা তৈরি হলো, এটাকে আমরা বলি গ্লুকোরোনিক অ্যাসিড, গ্লুকোরোনিক অ্যাসিড। এবং তার সাথে সাথে তৈরি হয় আমাদের কি? Cu2O বা কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড, এবং 4টা H+ আয়ন প্লাস SO4। ওই যে রেড কালারটা পাই, রেড কালারটা হচ্ছে এই কিউপ্রাস অক্সাইডের। ঠিক আছে? এইবার আমরা যখন এই যে করেছিলাম, এক পাশে দেখ লিখলাম আমি রিডিউসিং এন্ড, আর এক পাশে কি লিখলাম? নন রিডিউসিং এন্ড। তাহলে যে সকল শর্করার আমাদের এই রিডিউসিং এন্ড থাকবে, তারা আমাদের এই রেড কালার প্রদর্শন করবে। এবার রিডিউসিং এন্ড জিনিসটা কি? একটা রিঅ্যাকশন লিখতেছি, এটা ভালো করে মনে রাখো। এবার দেখ, যখনই আমাদের এই সাইক্লিক ফর্মটা এরকম করে আমরা লিখছিলাম, মনে করো গ্লুকোজের সাইক্লিক ফর্ম, এখানে কার্বন ছিল, এখানে H, এদিকে OH, সেটা আলফা হোক বা বিটা হোক। এবার সলিউশনে থাকা অবস্থায় যখন এটা দেখ, এটা কি ফ্রি অ্যানোমারিক কার্বন আছে না? ফ্রি অ্যানোমারিক কার্বন আছে। ফ্রি অ্যানোমারিক কার্বন থাকলে এ কি হবে বলতো? সলিউশনের মধ্যে আমাদের খুলে যাবে, খুলে গিয়ে ওপেন চেইন ফর্ম তৈরি করবে। গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচারটা কেমন হয়? এরকম। এই দেখ, গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচারটা আমাদের এরকম হয়, CHO, C বন্ড HOH, এরকম করে আমরা লিখতে থাকি। এইবার টোটাল স্ট্রাকচারটা খুলুক না খুলুক,
এই 1 নাম্বার কার্বনটা খুললেই হবে। 1 নাম্বার কার্বনটাকে আমরা এরকম করে লিখতে পারি না? 1 নাম্বার এই পজিশনটা কি আছে? CHO থাকে, তাই তো? আমরা এটাকে এই CHO টাকে এই যে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? CHO, অ্যালডিহাইড গ্রুপ। এবার এই CHO টাকে আমরা এরকম করেও লিখতে পারি, C ডাবল বন্ড O বন্ড H, এইভাবে লিখতে পারি। ঠিক আছে? এইবার যখনই তুই উপরে দেখ কার সঙ্গে বিক্রিয়াটা করাচ্ছিস, কিউপ্রিক সালফেটের সঙ্গে। এইবার এই যে কিউপ্রিক সালফেটের মধ্যে থাকা যে কপারটা আছে Cu2+, এ কি করে বলতো? এ ইলেকট্রন চায়, এবার কার থেকে ইলেকট্রন নিবে? মনে রাখবি এখানে এই বন্ধনীটা হচ্ছে সবচেয়ে দুর্বল বন্ধনী। এই বন্ধনীটা ভেঙে এখান থেকে 2টা ইলেকট্রন এই কপার চায়, বুঝলি? আর ইলেকট্রন যদি এ পায় তখন সে কি হবে? রিডিউস হয়ে যাবে, Cu2+ থেকে হয়ে যাবে Cu+, যা পরবর্তীতে আবার কনভার্ট হবে কিসে? এই যে Cu2O তে। আর Cu2ওর আমরা কি পাই? এই রেড কালারটা পাই। তা ইলেকট্রন তখনই পাবে যখন আমাদের কি এই বন্ধনীটা ভাঙবে। আর এই বন্ধনীটা তখনই ভাঙবে যখন ফ্রি অ্যানোমারি কার্বন থাকবে। এবার উপরে যতগুলো আমরা পলিস্যাকারাইড পড়লাম, এ দেখ এক পাশে ফ্রি অ্যানোমারি কার্বন কিন্তু আছে সবগুলোরই। এটা আমি দেখালাম, মুছে দিচ্ছি। দেখ যতগুলোই আমি পড়ালাম তোকে, সবগুলোর মধ্যেই কি আছে? আমাদের ফ্রি অ্যানোমারিক কার্বন আছে। এইবার আরেকটা শর্করার তোকে আমি ছবি দেখাই। এখানে এবার পর কি লেখা আছে? যে সকল সুগারের মধ্যে ফ্রি CHO বা C ডবল বন্ড O গ্রুপ আছে, তারা ফেরিক বা কিউপ্রিক আয়নকে, কিউব্রিক লেখা আছে, এটা কিউপ্রিক হবে, কিউপ্রিক আয়নকে রিডিউস করতে পারে। তাদেরকে আমরা কি বলবো? রিডিউসিং সুগার। এবার রিডিউসিং সুগার কারা কারা? সকল মনোস্যাকারাইড আমাদের হচ্ছে কি রিডিউসিং সুগার। কিন্তু এদের সুক্রোজ, ট্রি হ্যালোজ, এগুলো ডাইস্যাকারাইড, কিন্তু এরা নন রিডিউসিং সুগার, কারণ এদের ফ্রি অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকে না। এইবার আরেকটা গল্প, এবার তোর মনে হতে পারে যে পলিস্যাকারাইড গুলোও তো রিডিউসিং সুগার, কারণ ওদের রিডিউসিং এন্ড আছে। তো একটা কথা বলে দিই, পলিস্যাকারাইড দের রিডিউসিং এন্ড থাকলেও তারা নন রিডিউসিং সুগার। কেন লিখলাম এটা? কারণ দেখ, একটা পলিস্যাকারাইডের আরেকটা এক্সট্রা পেজ নেই, একটা পলিস্যাকারাইড কেমন হয়? অনেক বড় হয়, এরকম অনেক বড় হয় একটা পলিস্যাকারাইড। এবার এটা হচ্ছে শুরুটা হচ্ছে এটা নন রিডিউসিং এন্ড, আর এই দিকটা হচ্ছে রিডিউসিং এন্ড। রিডিউসিং তো ডিস্টার্ব হলে কি হবে? আর এটা হচ্ছে রিডিউসিং এন্ড। এবার রিডিউসিং এন্ড আছে, কিন্তু এই যে শেষ প্রান্তের আমাদের যে ফ্রি অ্যানোমারিক কার্বনটা, সেটা দেখা গেল এমন জায়গায় ঢুকে আছে, এমন জায়গায় ভেতরে ঢুকে আছে, সেখানে কপার পৌঁছাতেই পারবে না। বুঝলি ব্যাপারটা? যে আমাদের এইটা লেখা আছে, the last glucose has reducing end, but it is buried inside a huge polysaccharide molecule, making it practically inactive. তার মানে সরল শর্করা, তারপর হচ্ছে তোর এই দেখ এখানে রিডিউসিং কে কে হবে তাহলে? সরল শর্করা রিডিউসিং, অলিগোস্যাকারাইড রিডিউসিং, কিন্তু পলিস্যাকারাইড কেউই রিডিউসিং শর্করা নয়। এবার অলিগোস্যাকারাইডদের মধ্যে সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং। কেন?
কারণ দেখ, সুক্রোজের যখন গঠনটা পড়েছিস পরীক্ষা এটাই দিবে, সুক্রোজ কি রিডিউসিং না নন রিডিউসিং। এ দেখ, সুক্রোজের মধ্যে আমাদের অ্যানোমারিক কার্বনটা কত নাম্বার পজিশনে থাকে? 2 নাম্বার পজিশনে। সে তো গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে আছে, তাহলে এইদিকে কি কোনো অ্যানোমারিক কার্বন আছে নতুন শর্করা যোগ করার জন্য? না। তার জন্য আমাদের সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, কারণ সুক্রোজের ফ্রি অ্যানোমারিক কার্বন নেই। বোঝা গেল? সুক্রোজের যেহেতু ফ্রি অ্যানোমারিক কার্বন নেই, সে ইলেকট্রন দান করতে পারে না। কাকে? কপারকে। বুঝলি কিনা? শর্করা প্রথম কে টোটাল ভিডিওটা রেকর্ডিং আছে। এটা কিন্তু জটিল পড়া, আগেই বললাম, এই রিডিউসিং এগুলো বোঝা কিন্তু জটিল। তোদের কাজ এই নোটটা খাতা যেটা দিলাম এটাকে ফলো করে রাখিস, গ্রুপে অলরেডি দেওয়া আছে টোটালটাই, তাই এটা আমি আবার পাঠাবো না। তোরা শুধু এই জায়গাটা একটু ঠিক করে নিবি। কোন জায়গাটা বললাম? এই যে এই যে কিউপ্রিক লিখে নিবি এখানে। আর কোন কোন টেস্ট করা হয় সুগারের জন্য মনে রাখিস। এই যে সুক্রোজ আর ট্রিহ্যালোজ হচ্ছে নন রিডিউসিং সুগার, কারণ এদের মধ্যে ফ্রি অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকে না। এবার তুই আমাকে বলতে পারিস যে কিটো সুগার যেমন ফ্রুক্টোজ, এটা কেমন করে রিডিউসিং সুগার? মনে রাখবি, ফ্রুক্টোজের মধ্যে কিটো গ্রুপ থাকলেও সে নিজেকে অ্যালডিহাইড গ্রুপে চেঞ্জ করে নেয়। ঠিক আছে? তাহলে কিটো গ্রুপটা যদি অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয় তাহলে ইলেকট্রন সহজেই ওই হাইড্রোজেনটাকে ভেঙে দিতে পারে। এই হচ্ছে গল্প। এবার আজকে ক্লাসটা কেন নিলাম? আমি শুক্রবার থাকবো না, আমি শুক্রবার মালদা যাব। আমার ভেরিফিকেশন আছে, এসএলএসটির পরীক্ষা, চাকরি পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, জন্য আমাকে মালদা যেতে হবে। আমার ট্রেন হচ্ছে তোমার ওই ভোর 5:30, বৃহস্পতিবার, মানে শুক্রবার ভোর 5:30টাতে আমার ট্রেন আছে শিলিগুড়ি থেকে। আর শুক্রবার 2:30টার দিকে আমার ভেরিফিকেশন, হয়তো আবার পরবর্তী ট্রেন আবার সন্ধ্যা 7টা শুক্রবারই। তো আমি শিলিগুড়ি আসবো ধরে নিয়ে 10টার দিকে। তো তারপর আমি একটা দাদার বাড়িতে থাকবো। শনিবার আশা করি ভোরবেলায়, আমি যদি 6টার দিকে শিলিগুড়ি থেকে রওনা দিই, বাড়ি আসতে আসতে 8টা বাজবে। তো 9টা থেকে তোদের আশা করি ক্লাসটা করাতে পারবো। শনিবারের ক্লাসটা আমি করাতে পারবো, এটা টার্গেট নিয়ে রাখছি। কিন্তু শুক্রবারটা পসিবল হবে না, কারণ আমি তো শুক্রবার 4:30টার দিকে ওদিকেই থাকবো, মালদাতেই। তার জন্য আমি তোদের ক্লাসটা করিয়ে দিলাম। যদি কারো অসুবিধা হয় আমি অফলাইনে করাই দিলাম। বুঝা গেল? কারো কিছু আছে নাকি বল, বক্তব্য আছে নাকি কারো? কিছু বল, কেউ কোথাও বুঝতে না পারলে বলবি। আমাদের বায়োমলিকুলস কমপ্লিট। পরবর্তী দিন মানে শনিবার আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেই চ্যাপ্টারে পুষ্প সংকেত ওগুলো আছে ওটা পড়বো। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে বল। কি বিভব, আসিস না নাই? স্যার আসছি তো। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, চলে যা, সবাই লেট হয়ে যায়।